আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এর আগে এই ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে রয়েছে একটি প্রীতি ম্যাচ। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই ম্যাচ টাইমিং এবং লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। আগামীকাল অর্থাৎ 4 জুন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভুটান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টসের টিভি চ্যানেল এবং অ্যাপে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। এবার আসি দুই দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ আপডেট অনুযায়ী ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183তম স্থানে, আর বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে ভুটান রয়েছে 182তম স্থানে। র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে থাকলেও হেড টু হেডে ভুটানের চেয়ে বেশ অনেকটাই এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের বিপক্ষে খেলা 16 ম্যাচের মধ্যে 12টাতেই বাংলাদেশের জয়, বাকি 4 ম্যাচে পেয়েছে 2টি করে ড্র ও হারের স্বাদ। অবশ্য সর্বশেষ দেখায় গত বছর বাংলাদেশকে 1-0 গোলে হারিয়েছিল ভুটান। নিজেদের শেষ 5 ম্যাচে 2টি করে জয় ও হারের সঙ্গে 1 ড্র বাংলাদেশের। অপরদিকে শেষ 5 ম্যাচে 1টি করে জয় ও ড্রয়ের বিপরীতে বাকি 3 ম্যাচই হেরেছে ভুটান। এবার ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। ভুটানের বিপক্ষে ম্যাচটি মূলত সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির সেরা মঞ্চ। একই সঙ্গে এই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া এবং শেষ মুহূর্তের কম্বিনেশন গড়ে তোলার চেষ্টায় বাংলাদেশ কোচ। ধারণা করা যায় 4-3-3 ফরমেশন ব্যবহার করতে পারেন হাভিয়ার ক্যাব্রেরা। গোলবারে আরও একবার কোচের আস্থায় থাকবেন মিতুল মার্মা। সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। লিগে 16 ম্যাচে রেখেছেন 11টা ক্লিনশিট। জাতীয় দলের শেষ 13 ম্যাচে একাদশে ছিলেন তিনি, তাই এই ম্যাচেও মিতুলের উপরই আস্থা থাকবে। সেন্টার ব্যাক পজিশনে আরও একবার তপু বর্মনের সঙ্গী হবেন তারিক কাজী। ক্লাব ও জাতীয় দলে একসাথে খেলায় এই দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো, তাই তাদের উপরই আস্থা রাখবেন বাংলাদেশ কোচ। লিগের পারফরমেন্স অনুযায়ী রাইট ব্যাক পজিশনে যোগ্য দাবিদার তাজউদ্দিন। তবে আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষিক্ত না হয় তাজকে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সেন্টার ব্যাক হলো ভারত ম্যাচে শুরুতে রাইট ব্যাক পজিশনে বেশ ভালো করছিলেন শাকিল আহাদ তপু। পরবর্তীতে তপু বর্মনের ইনজুরিতে তিনি সেন্টার ব্যাক পজিশনে ফিরে আসেন। তবে স্কোয়াডে আর কোনো সেন্টার ব্যাক না থাকায় ব্যাকআপ হিসেবে হয়তো তাকে বেঞ্চে রাখতে পারেন বাংলাদেশ কোচ। আর লেফট ব্যাক পজিশনে জায়গা পাওয়ার কথা ইসা ফয়সালের। যদিও হাবিয়ার ক্যাব্রেরা বিগত ম্যাচগুলোতে সাদউদ্দিনের উপর অতিমাত্রা নির্ভরশীল ছিলেন, তবে বর্তমান পারফরমেন্স অনুযায়ী সাদের চেয়ে ইসা এই পজিশনে খেলার যোগ্য দাবিদার। ডিফেন্সিভ মিডফিল্ডে নিশ্চিতভাবেই খেলবেন হামজা চৌধুরী। বরাবরই হামজাকে নিয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা থাকে বাংলাদেশ কোচের। তার দুই পাশে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কাজেম শাহ ও জামাল ভুঁইয়াকে দেখা যেতে পারে। সিঙ্গাপুর ম্যাচের আদলে একাদশ সাজালে সেখানে সামিদ এসে একজনের জায়গায় একাদশে আসবেন, তাই অনেকটা সামিদের মতো মিডফিল্ডার হিসেবে চিন্তা করলে জামাল বা কাজেম এই মুহূর্তে সেরা অপশন। তবে কোচের মাথায় এই বিষয়ে কি ভাবনা সেটা অবশ্য নিশ্চিত করে বলার সুযোগ নেই। আক্রমণ ভাগে সবার আগ্রহের কেন্দ্রে ফাহমিদুল ইসলাম। অনুশীলনে নিজের গতি ও সক্ষমতা দিয়ে নজর কাটছেন এই তরুণ তুর্কি, তাই ফাহমিদুলকে তার পছন্দের লেফট উইংয়ে খেলানো উচিত। আমরা আশা করব ফাহমিদুল একাদশে থাকবেন এবং লেফট উইংয়ে খেলবেন। তার বিপরীত উইংয়ে অর্থাৎ রাইট উইংয়ে রাকিব হোসেন এক প্রকার অটো চয়েস। লিগে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ গোল করা রাকিব গেল কয়েক বছর ধরে জাতীয় দলের আক্রমণ ভাগে কোচের প্রথম পছন্দ। যদিও নিয়মিত গোলের সুযোগ তৈরি করে সেগুলো কাজে লাগাতে না পারা নিয়ে অনেকটাই হতাশ সমর্থকরা। তারপরও রাকিব বর্তমানে দলের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য ফুটবলার, তাই নিজের ফিনিশিং ও ডিসিশন মেকিং নিয়ে আরও কাজ করবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার। এছাড়া দুই উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিম এবং মোহাম্মদ ইব্রাহিমকে ব্যবহার করার সুযোগ রয়েছে। আর নাম্বার 9 পজিশনে পুলিশের হয়ে পুরো মৌসুম আলো ছড়ানো মোহাম্মদ আলামিন যোগ্য দাবিদার। এবারে লিগে 18 ম্যাচে 10 গোল করেছেন তিনি, তাই ভারত ম্যাচে সুযোগ না পেলে এই ম্যাচে তার একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। সব মিলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা এমন হতে পারে। অবশ্য ফরমেশন পরিবর্তন এবং কোচের প্ল্যানিং অনুযায়ী একাদশে পরিবর্তন আসবে। আমরা কেবল আমাদের জায়গা থেকে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটা তুলে ধরার চেষ্টা করেছি। এই ম্যাচে সবার নজর থাকবে হামজা চৌধুরীর দিকে, কারণ এই ম্যাচই দেশের মাটিতে অভিষেক হবে হামজার। তার আগমনে ইতিমধ্যে দেশের ফুটবলে পরিবর্তনের হাওয়া বইছে। এবার ঘরের মাঠে তার পারফরমেন্স দেখার অপেক্ষায় সবাই। তবে নির্দিষ্ট কয়েকজনের উপর নির্ভর করে নয়, একটি দল হয়ে নিজেদের সেরা পারফরমেন্সটাই করতে হবে। একই সঙ্গে কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে সিঙ্গাপুর ম্যাচ ভাবনায় রেখে সবাইকে পরখ করে নিতে হবে। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। পরিচিত প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে বেশ কঠিন পরীক্ষায় ফেলতে পারে তারা। দলটির কোচের দায়িত্বে আছেন জাপানি আতসুশি নাকামুরা। 5-3-2 ফরমেশনে কিছুটা ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলা থাকে দলটি। পাশাপাশি খেলোয়াড়দের গতি ও টেকনিক্যাল এবিলিটির কারণে বাংলাদেশের রক্ষণকে পরীক্ষায় ফেলতে পারে তারা। যদিও ইনজুরির কারণে দলে নেই ভুটানের সবচেয়ে বড় তারকা চেনচো গিলশেন। তারপর কিঙ্গা ওয়াংচুক, আর্গিয়েন শেরিং, নিমা ওয়াংদি, তেনজিং দর্জির মতো ফুটবলারদের দিকে নজর রাখতে হবে। নিজেদের সবশেষ ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 158তম দল ইয়েমেনকে গোলশূন্য রুখে দিয়েছিল তারা, তাই প্রীতি ম্যাচ হলো বাংলাদেশের জন্য বেশ ভালো চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় দলটি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভুটান ম্যাচটি কেমন উপভোগ্য হবে, কোন কোন খেলোয়াড় এই ম্যাচে পার্থক্য করে দেবে, দিন শেষে কে হাসবে জয়ের হাসি, আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।